এই যে একজন আছে না কুটনি, এই কুটনি আরো বড় শয়তান, জ্বালিয়ে আমার কলিজা ভাজা ভাজা করছে, সমস্ত কিছু নিচে তো নিচে, এখন এইখানে আইসো এরকম করতেছে। আমি যদি যা দেখি যদি বলি মানুষের কাছে না, এই ভাই এগুলো নিয়ে নাক চুল কাটা দেওয়ার মতো কথা না বলি না। বল তুই কি দেখো? এই আমার সম্পর্কে কে কি বল আমাকে বলছো? যদি একদম খবর আছে বলে দিলাম আজকে। ফাউল কোথাকার বাজে ছেলে মেয়ে সে এই দেখেন আপনি বাসুরের মতো থাকেন, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। ফালতু কথা অনেক বলছেন, অনেক সহ্য করছি। এই তুই কি করবি ফালতু কথা? মানে আমি কি খারাপ কিছু বলছি? এই তুই তুকারি করবেন না ভাই, তুই তুকারি করবেন না। কতবার বেয়াদব চিন্তা করছেন মানে ভাই মরার সাথে সাথেই মানে আজকে এই প্রোগ্রামে কিন্তু শেষ। এই প্রোগ্রামের পর আর তোর সাথে কোনো কথা নেই। তোর বাচ্চা আছে না, তোর বাচ্চা নিয়ে তুই কোথায় যাবি সেটা জানি না। আজকে যেন বাসায় নষ্ট করছিস, আজকে যেন আমার বাসায় যেন না ঢুকবো, আজকে আমাদের বাড়ির আশেপাশে যেন আজকের পর থেকে তোকে আমার বাচ্চার বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে না, সমস্ত সম্পদ আমার বাচ্চার বুঝাই দিবেন। সকলের জন্যই সবকিছু করে গেছে, অথচ আমি আমার সন্তানটা নিয়ে যে কি করব, কোথায় থাকবো, আমাদের কথা তো সেটা ভাবেই না। এখন আমার এই সন্তানটা নিয়ে আমার এখন পথে বসতে হয়েছে, আমাকে পথে নামাই দিছে তারা। এখন 2-4-5 লাখ টাকা যদি এই মুহূর্তে আমার যে বা মনে করে তার হেল্পের প্রয়োজন, সেটা আমরা দিতে পারি, তাকে অসুবিধা নেই। এবং এটা আমরা অনেকেই দিয়ে থাকি। নষ্টা মেয়ের হাতে দিয়ে আমরা অন্য কোনো সে অন্য কোথাও গিয়ে কিছু করুন, সেটা কিন্তু আমরা সেটা চাই না। আপনি এই শব্দটা ব্যবহার করার আগে কি আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন? ছেলেদের সাথে তার যোগাযোগ রয়েছে কেন? আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে বাচ্চাটা যে আমাদের, যেটাকে বলা হচ্ছে যে আমার ভাইয়ের বাচ্চা, সে দাবি করছে, আসলে কি এটা আমার ভাইয়ের বাচ্চা? দেখেন তো ওর চেহারার সাথে আমার ভাইয়ের কোনো মিল আছে কিনা। সুপ্রিয় দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজ এই স্টুডিওতে উপস্থিত আছেন জেবা রহমান। জি, সাম্প্রতিক সময়ে তার জীবনে ঘটে যাওয়া একটি করুণ বাস্তবতা নিয়ে তিনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমার সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনের মুখোমুখি হবেন এবং পাশাপাশি আপনারাও জানবেন। জেবা, কেমন আছেন আপনি? জি আপু ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি অপ্রিয় সত্য স্টুডিওতে এসেছেন আপনার সমস্যার কথা জানানোর জন্য, তাই তো? জি। আপনি বলুন। আপা কি আর বলবো, আমার জীবনের সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে আসলে এটার কোনো ব্যাখ্যা নেই। আর আমি এটা আসলে কিভাবে যে বুঝাবো, আমার ভিতরের মানে আবেগগুলো, আমার ভিতরে সমস্ত কথাগুলো জমা, কোন দিক থেকে প্রথমত শুরু করব বুঝতে পারতেছি না। ভিতরটা শুধু খাকা করতেছে। আমরা একটু জানতে চাই আপনার সাথে এই যে ছোট্ট শিশুটি, সে আপনার সন্তান? বলো আম্মু, তোমার নামটা বলো। আয়েশা ইসলাম। বয়স কত ওর? এই তো 5 ইয়ার্স। আসলে জেবা, আপনি কোনো রকম মনের মধ্যে কোনো রকম কুণ্ঠা রাখবেন না, মন খুলে কথা বলুন। আমরা চাই আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে সকলে একদম মন খুলে কথা বলে ভারমুক্ত হয়ে ফিরুক। দেখেন, আমার হাজবেন্ড 6 থেকে 7 মাস হবে ক্যান্সারে মারা গেছে। এই মানে সাম্প্রতিক সময়ে? জি। তারপর এই তো আমার এই যে ফুটফুটে সন্তানটা নিয়ে এখন আছি, খুবই প্রবলেমে আছি। শ্বশুর শাশুড়ি, আমার যে ভাসুর, আমার যে ননদ, তাদের কাছে এখন আমি একটা বিষের মতো হয়ে গেছি। এতটাই মানে বিষের মতো, তারা আমাকে দুই চোখে দেখতেই পারে না। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার সাথে এত খারাপ আচরণ করতেছে যা বলার মতো না। অথচ আমার হাজবেন্ড তাদের পিছনে তার যত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা বলেন, এই যে বাড়ি গাড়ি বলেন, সমস্ত সম্পদ তাদের জন্যই সবকিছু করছে। আমার এই বাচ্চাটা বা আমার ভবিষ্যৎই আমাদের কথা একবারও ভাবে না। তার ভাই বোন, তাদের পড়ালেখা, সমস্ত কিছু দায় দায়িত্ব সব আপনার হাজবেন্ডের ছিল। জি। অথচ আমার এই সন্তান এখন কি করবে, আমি এখন তার নিয়ে কি করব, এটা তারা একবারও ভাবে না। আমি যদি আপনাকে মানে বলি যে মূল ঘটনাটা কি, আপনি কি আমাকে একটু সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন? মূল ঘটনা তো হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে ধরেন কিছুদিন ভালোই ছিলাম তাদের সাথে, কয়েকদিন ভালোই তাদের সাথে চললাম ফিরলাম, ভালোই গেছে। হঠাৎ করে তাদের
মনে করেন যে তাদের যে আসল চেহারা রূপ আস্তে আস্তে বের হয়ে আসছে আমার চোখের সামনে। আমাকে নানানভাবে অত্যাচার শুরু করলো, নানানভাবে আমাকে অনেক ধরনের জ্বালা যন্ত্রণা শুরু করলো। বাড়ির সমস্ত কাজ আমি একা করি, একা সবকিছু সামলাই, কেউ আমাকে কোনো ধরনের কাজে হেল্প করে না, কোনো কিচ্ছু না। অথচ আমার বাচ্চাটার স্কুলে ভর্তি করাবো বা এইসব বিষয়ে তারা একটু গার্ডিয়ান হিসেবে ইয়ে করবে না, তাদের টাকা পয়সা খরচ হবে, নষ্ট হবে, কেন করবো এগুলা, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তারা আমাকে দিচ্ছে না। তখন আমি বললাম যে আমার হাজবেন্ড তো মারা গেছে প্রায় 6-7 মাস হইলো, এতদিন যেভাবেই চললাম, এখন যেহেতু আমার হাজবেন্ড নাই, সমস্ত সম্পদ যা আছে প্রপার্টি, তাইলে সব ভাগাভাগি করে আমাদেরকে দিয়ে দেন, আমরা যতটুকু পাই আপনাদের টুকু আপনারা নিয়ে নেন, আমাদের টুকু আমাদেরকে দিয়ে দেন, আমার বাচ্চাটা নিয়ে আমি যে কোনো একটা কিছু করব। তখনই বলতেছে আমার ননদ যে কিসের সম্পদ দিব, কিসের টাকা পয়সা দিব, আমার ভাই তো সবকিছু আমাদের নামে দিয়ে গেছে। আমি তো শূন্য অবাক, ভাই দিয়ে গেছে মানে? আমার হাজবেন্ড অসুস্থ ছিল, মেডিকেলে ছিল, আমি সাথে ছিলাম, সমস্ত টেক কেয়ার আমি করলাম, আমাকে একবারও বলে গেল না, অথচ সম্পদ তাদেরকে লিখে দিল। মানে এইটা যখন বলছে তারা, তখন আমি একবারে অসহায়ের মতো হয়ে গেলাম যে আমি এখন কি করব। তারা তো বলতেছে এইসব কথা, ননদ এগুলো বলে গেছে। পরে আমার ভাসুর আসছে, বলতেছে যদি দেখতে চাও কাগজপত্র সব ডকুমেন্টস আমাদের নামে আছে, দেখলে দেখতে পারো, আমার ভাইগুলো সব দিয়ে গেছে। যত কিছু ছিল, যা কিছু ছিল সমস্ত কিছু ভাগাভাগি করে তো নিছেই। তাদের কিন্তু 12টা ফ্ল্যাট, এই 12টা ফ্ল্যাটের মধ্যে ভাড়া যা কিছু তুলতো সব আমার বাসুর তুলতো, আর টাকা পয়সা আমার ননদও নিত, বাসুরও নিত, আমাকে কিন্তু তারা দিত না। তো এখন যেহেতু সব প্রপার্টিজ তাদের নামে, আমার তো কিছুই নেই, যতটুকু ছিল সবই নিয়ে নিচ্ছে, কাগজপত্র ডকুমেন্টস আমাকে দেখাইতেছে। এখন আমি বাচ্চা নিয়ে নিঃসঙ্গ হয়ে একবারে পথে বসছি, আমাকে ভাড়াও দেয় না, কোনো কিছুই না। 12টা ফ্ল্যাট তাদের, এই 12টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে কি আমার মাথা গোজার ঠাই হইতো না আপা? বলেন, আমার এই বাচ্চাটার নিয়ে একটু থাকার জন্য। এই সময় এসে আসলে এই ধরনের কথা শুনতে আমার খুব অবাক লাগছে। আমার বিশ্বাস আমাদের দর্শকদেরও ভীষণ অবাক লাগছে এই ধরনের অবিবেচকের মতো সিদ্ধান্তের গল্প শুনে বা আপনার কথা শুনে। কিন্তু আপনি নিজে কোনো ইনিশিয়েটিভ নেননি? আমি না, কোনো কিছু এখনো নেইনি। আমার হাজবেন্ড মারা গেছে, আমি তো এখন, যার হাজবেন্ড দুনিয়া থেকে চলে যায় সে তো এমনিতেই নিঃস্ব, তারপর আবার একটা বাচ্চা। আমার এখন কোনো কিছুই মাথায় কাজ করে না যে কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে সাহায্য করবে। আমাদের যদি পারিবারিকভাবে মীমাংসা হয়ে যায় তাহলে তো আমার আর আদালতে, কোর্ট কাছারি কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না। এবং ঠিক এই জন্য আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। জি। আপনার প্রথম ধাক্কাটা মানে কখন লাগলো? হাজবেন্ড মানে চলে যাবার পরে, মানে উনি মারা যাবার পরে প্রথম ধাক্কাটা আপনি কিভাবে খেলেন ওনাদের কাছ থেকে, মানে ওনার পরিবারের কাছ থেকে? আমার মনের মধ্যে হঠাৎ একটা ঘটকা লাগছে যে হঠাৎ করে তাদের পরিবর্তন দেখতেছি। তখন আমি কি করলাম, আমাদের যে বাড়িটা ভাড়া চলতেছে, মানে আপনার হাজবেন্ডের বানানো আপনাদের বাড়ি? জি জি। আচ্ছা। ওই বাড়িতে আমি ভাড়া তুলতে গেছিলাম, যাওয়ার পরে ভাড়াটিয়া বলতেছে যে ভাবি টাকা তো সব ভাই আর আপা নিয়ে যায় ভাড়া, আপনাকে কেন টাকা দিব, ভাড়া দিব। তখনই আমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল তাদের। মানে পুরো বাড়িটা আপনার ভাসুর এবং ননদ দখলে নিয়ে নিয়েছে? হ্যাঁ। বিষয়টা এরকম? হ্যাঁ। তারপর কি হলো? তারপর টাকা যা কিছু তারাই তো তোলে, সবকিছু করলে। এখন আমি যে বাড়িতে থাকি, আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে ওইটাতেই থাকে, আর যেটা ভাড়া চলতেছে ওইটার টাকা তো তারা আলাদাই তোলে। আচ্ছা। তো আস্তে আস্তে তাদের সমস্ত কিছু এখন চোখের সামনে যখন আসতেছে, তখন তো এখন আমি অসহায়, আমি আর কি করব। তাহলে বর্তমানে আপনার অবস্থা কি? বর্তমানে আমার অবস্থা, আমি এখন যে বাড়িটাতে থাকি জি সবার সাথে, জি, এই বাড়িটাও নাকি তাদের নামে। আমার বাচ্চা নিয়ে এখন আমাকে রাস্তায় চলে আসতে হয়েছে। ওই বাড়িটা তো আমার ঠাই নাই, ওইটাও তারা দখল করে নিয়ে নিছে। দর্শক, জেবা আসলে, আমি যদি বুঝতে না ভুল করি, জেবা উনি যেটা চাইছেন, কোনো আইন আদালতের আশ্রয় না নিয়ে অপ্রিয় সত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি শ্বশুর কুলের যারা আছেন, মানে ভাসুর, ননদ, শ্বশুর, শাশুড়ি, সকলের সাথে মিলেমিশে পারিবারিকভাবে একটা সমঝোতার মাধ্যমে সে তার ন্যায্য পাওনাটা বুঝে নিতে পারেন, তবেই তার শান্তি, তবেই তার এই নিষ্পাপ ছোট্ট শিশুটির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। তাই তো জেবা? জি। সেক্ষেত্রে আমরা তো জেবার কথা শুনলাম, এবার আমরা জেবার ভাসুর
মিস্টার আরমান সাহেবের সাথে কথা বলবো, দেখি উনি কি বলেন। আসলেই কি জালিয়াতি, নাকি এটা আসলেই জেবার হাজবেন্ড তার ভাই এবং বোনের নামে লিখে দিয়ে গেছে। মিস্টার আরমান, আপনাকে স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জেবার যে অভিযোগ, আপনি নিশ্চয়ই সেই অভিযোগের সাথে মানে আপনার জ্ঞাত আছেন যে জেবা কি অভিযোগ আপনার এবং আপনাদের সম্পর্কে এখানে উপস্থাপন করতে পারে। আসলে অভিযোগ এখানে আপনাদের কাছে কি করেছে সেটা আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে ও কিন্তু আসলে একটা অপয়া টাইপের মেয়ে। হ্যাঁ, আমি বলবো যে ও অপয়া। অপয়া। ওর বিবাহিত জীবন কতদিনের, মানে আপনাদের বাড়িতেও কত বছর? কত 10 বছর। 10 বছর পরে কেন আপনাদের মনে হলো যে একজন মানুষ অপয়া? না, এটা কিন্তু আসলে 10 বছর পরে মনে হয়েছে বিষয়টা ঠিক এরকম না। মানে আমার যে ছোট ভাই, মানে ওর যে হাজব্যান্ড, ওদের সম্পর্ক ঠিক যদি না বলি, যে বিয়ে হওয়ার যে ঘটনাটা, এটাই কিন্তু আসলে এক ধরনের ভুল সিদ্ধান্ত ছিল আমার কাছে যেটা মনে হয়। মানে আমার ভাই যখন মারা যায় বা ও যখন অসুস্থ ছিল, ওদের মধ্যে প্রায় সময় কিন্তু এই বিষয়গুলি নিয়ে অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে। হ্যাঁ, এবং আমি স্পষ্ট করেই বলতে পারি, আমার ভাই যখন অসুস্থ হয়ে যায়, সে তার ওয়াইফ সম্পর্কে কিন্তু অনেক ধরনের বাজে একটা বিষয় মাথায় নিয়েই সে আসলে মৃত্যুবরণ করেছে আর কি। পরিষ্কার ভাষা যেটা বলা, সেটা হচ্ছে যে আমার ভাইয়ের মৃত্যুর পিছনে একমাত্র ওই মেয়েটাই অনেক অংশে দায়ী। আপনার ভাই, আমি যদি ভুল না করে থাকি, জেবার কাছে যেটা শুনেছি, ক্যান্সার পেশেন্ট ছিলেন। এখন ক্যান্সারের জন্য ওয়াইফকে কি দায়ী করা চলে ভাই? না, এখনকার প্রেক্ষাপটে আসলে ক্যান্সারের জন্য ওয়াইফকে দায়ী করা চলে না। আপনি একটা জিনিস বুঝবেন আপা, সেটা হচ্ছে যে এখনকার যে মানে সময় সায়েন্টিফিক্যালি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একজন ক্যান্সার পেশেন্টকে ভালো ট্রিটমেন্টটা করা জরুরি। অবশ্যই। সেক্ষেত্রে আমি যদি এখন আমার ক্যান্সার আক্রান্ত ভাইকে ঝাড়ফুঁক, ওঝা কিংবা তাবিজ কবজ এই সমস্ত বিষয়ের দিকে মানে বেশি গুরুত্ব দেই, চিকিৎসাটা ঠিকমতো করতে না দিই, সেটাকে আপনি আসলে কি বলবেন? আচ্ছা, সেটা আমরা না হয় জেবার উপস্থিতিতে কথা বলবো। আর এখন জেবা যেটা বলছে যে জেবা তার 5 বছরের ছোট্ট শিশুটাকে নিয়ে, কন্যা শিশু ভাই, শিশু তো শিশু, কন্যা হোক আর পুত্র হোক, এই শিশুটাকে নিয়ে এখন সে পথে নেমে গেছে। তার কারণ আপনি এই প্রশ্নের কি উত্তর দিবেন? আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। আমি কেন ওকে মানে জেবাকে পথে বসাতে যাব? মানে আমি তো আমার যে ফ্যামিলি স্ট্যাটাস, আমার যে পারিবারিক শিক্ষা এবং আমাদের যে অবস্থান, আমি কখনো এরকম কোনো শিক্ষাই পাইনি যে একটা অসহায় মানুষকে, বিশেষ করে আর সে তো একজন মহিলা, মেয়ে মানুষ, তাকে কোনোভাবেই মানে এটাকে কি বলবো, মানে অসহযোগিতা করা কিংবা তাকে রাস্তায় ফেলে দেওয়া। তার উপরে আবার আপনার ছোট ভাইয়ের সদ্য বিধবা। হ্যাঁ, আমি তো আগেও একটা বলেছি যে আসলে আমার ভাই মারা যাওয়ার পিছনে কিন্তু তার একটা বিশাল হ্যাঁ, আমিও বলেছি যে এই বিষয়টা নিয়ে জেবা আসলে মুখোমুখি কথা বলবো, যেটা আপনি বলছিলেন। মানে আপনি এ ধরনের কাজ করেননি? না, প্রশ্নই আসে না, আমি সেটা করতে পারি না। কারণ হচ্ছে যে ও যদি এরকম কিছু বলে থাকে যে আমি তাকে রাস্তায় বের করার জন্য বা রাস্তায় ফেলে দেওয়ার জন্য প্ররোচনা দিয়েছি, এটা আসলে আপনি তাকে জিজ্ঞেস করেন যে সে এমন কি কাজ করেছিল যে তার হাজব্যান্ড মানে আমার ভাই তাকে বা তার সন্তানকে কোনো ধরনের কোনো সম্পত্তি, কোনো বিষয় সে দিয়ে যায় নাই কেন? সেটা তো আমার উপর বর্তায় না। আমার ছোট ভাই তার স্ত্রীর প্রতি যথেষ্ট পরিমাণে মানে অনাস্থা এবং যথেষ্ট পরিমাণে অসহযোগিতা সে পেয়েছে তার মৃত্যুর আগে, যে কারণেই সে কিন্তু আমার নামে এবং আমার বোনের নামে তার স্থাবর সমস্ত কিছু আমাদেরকে লিখে দিয়ে গিয়েছে। সুতরাং এখানে আমি তাকে রাস্তায় বের করে দিয়েছি বা আমি তাকে পথে বসাবো, সেই জায়গায় তো আমি কোনোভাবেই সেটা মানতে পারি না। সে শিক্ষাও আমার নেই। যেহেতু আপনি শিক্ষার কথা বলেন, মানুষের শিক্ষাই কিন্তু মানুষকে সেই জায়গাতে নিয়ে যায় যখন মানুষ আরেকজনকে ক্ষমা করতে পারে। আপনি তো আপনার ছোট ভাইয়ের এই স্ত্রীকে, আমার মনে হলো যে জেবা আসলে খুব বেশি বয়সী নারীও নয়, সে এখনো একটু মানে যথেষ্ট কম বয়সী,
ছোট সন্তানের মা, সদ্য বিধবা, সবকিছু মিলিয়ে ও এমন একটি ক্রুশিয়াল মোমেন্ট পার করছে, সেখানে তো আপনি তাকে ক্ষমা করে তার জন্য একটি সুন্দর ব্যবস্থাও করতে পারতেন, কি পারতেন না? আমরা আমার জায়গা থেকে আমি কি কখনো তাকে এরকম কিছু বলেছি যে তার সন্তানকে আমরা দেখতে চাই না? বিষয়টা কিন্তু এরকম না। আমি তাকে বলেছি, বা আমরা আপনার মাধ্যমে তাকে বলতে চাই, সে যদি চায় তার সন্তানকে আমাদের কাছে রেখে যেতে পারে। মা ছাড়া কিভাবে একটা সন্তান একা থাকবে? সে তো মা, আর সন্তানটা কেন এতটুকু সন্তান মা থেকে দূরে থাকবে? আপনার বোধহয় একটা জিনিস জানা মানে খুবই জরুরি, হয়তো বা আপনি জানেন নিশ্চয়ই, যে আমার বাসায় আমরা এখন একই ছাদের নিচে থাকি, যদিও সেটা এখন আর থাকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, কারণ ওর সাথে আমার বাসায় প্রতিনিয়তই মানে বিভিন্ন ধরনের লোকজন আসা যাওয়া করে। হ্যাঁ, যেটা আমাদের কাছে অনেক ধরনের লোকজন আসা যাওয়া করে, তার বন্ধু বান্ধব, জেবার কাছে বন্ধু বান্ধব সহ আরো অনেক কিছু লোকজন আসা যাওয়া করে, যেটা আমাদের কাছে একটু দৃষ্টিকটু মনে হচ্ছে। আগে আসলেও সেটা কম ছিল, এবং আমার ধারণা যে যেই দুই একজনই আসা যাওয়া করতো, সেটার উপর ভিত্তি করেই আমার ভাই এই বিষয়টাকে মানে ভালো চোখে দেখতো না, এবং যে কারণেই মানে ওকে ভালো ট্রিটমেন্টের জায়গায় ও কিন্তু সেই ধরনের কোনো হেল্প করে নেই। সে মানে অনেক সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তাকে ট্রিটমেন্টের জায়গায় নিয়ে যায়নি, তাকে ঝাড় ফুঁক এবং আপনার যে আপনি বলেছেন বিভিন্ন ধরনের চিকিৎসার বাইরেও অনেক চিকিৎসা মানে চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও আপনার ভাই আপনাদের নামে উইল করে গেছে, তার প্রপার্টি আপনাদের নামে উইল করে গেছে। আইনত বা ন্যায্যত যদি বিবেচকের ভূমিকা আপনাকে অবতীর্ণ হতে বলি, আপনি কি হবেন না? আমার ছোট ভাই কিন্তু মানে যথেষ্ট একদম ট্যালেন্টেড একজন মানুষ ছিল। সে মানে শুধু পরিবারকে না, অনেক মানুষকে হেল্প করেছে, এবং আমাদের যে পারিবারিক যে স্ট্যাটাস, আমরা কিন্তু আসলে টাকা পয়সাটাকে এত ছোট করে দেখি না আসলে। হ্যাঁ, মানে এটা আমরা মানে একদম বাই বর্ন আমরা আসলে টাকা পয়সাওয়ালার মানুষ, এবং আমার ভাই অনেক টাকা ইনকাম করেছে, আমরাও এখন করছি। 2-4-5 লাখ টাকা যদি এই মুহূর্তে আমার যে বা মনে করে তার হেল্পের প্রয়োজন, সেটা আমরা দিতে পারি, তাকে অসুবিধা নেই, এবং এটা আমরা অনেকেই দিয়ে থাকি। ঠিক আছে, আর সেই মাত্র 2-4 লাখ 5 লাখ টাকা দিয়ে যেবার কি হবে না, মানে আপনি তো এখনকার বর্তমান সময়ের বাস্তবতা জানেন, তার উপরে সে একদম একা একজন মানুষ, সে কি আসলে দাঁড়াতে পারবে? পায়ের নিচের মাটিটা এই অর্থে মানে শক্ত করতে পারবে না। তার আসলে মানে তাকে আমি তো সারা জীবনের দায় ভার নেওয়ার কোনো প্রয়োজন আমার কাছে এই মুহূর্তে আছে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, সে আমার ভাইয়ের স্ত্রী ছিল, কারণ আমার ভাইয়ের প্রতি তার যে অবিচার আমরা যেটা লক্ষ্য করেছি, সেই জায়গা থেকে তাকে আমরা এই মুহূর্তে আমার ভাইয়ের কষ্টের অর্জন করা যে বিষয় সম্পত্তি, সেটা তার হাতে তুলে দিতে পারি না, কারণ তার এখনকার যে চলাফেরা, সে মানে যেই কারোর সাথেই একটা রিলেশন করে মানে আমাদের সমস্ত কিছু নিয়ে কিন্তু সে চলে যেতে পারে। তখন হবে কি, তখন কিন্তু আমার ভাইয়ের যে মেয়ে, তার প্রতি আমাদের যে মিনিমাম একটা কিছু করার সুযোগ থাকবে, সেটাও আসলে থাকবে না, এবং আমরা কোনোভাবেই চাই না আমাদের মানে কষ্টার্জিত বিষয় সম্পদ ওই মেয়েটার হাতে দিয়ে, নষ্টা মেয়ের হাতে দিয়ে আমরা অন্য কোথাও গিয়ে কিছু করব, সেটা কিন্তু আমরা সেটা চাই না। আপনি এই শব্দটা ব্যবহার করার আগে কি আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন যেবার সাথে এই ধরনের একটি মানে জুড়ে দিলেন, যেটা বলতেও আমার আসলে মানে আমি নিজেও বন্ধু বান্ধব বাড়িতে আসা, বা তারা তো আত্মীয় স্বজনও হতে পারে, তারা পুরুষ হলেই কি একটা মেয়ে চরিত্র নষ্ট হয়ে যায়? না আপা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমি যখন তার থেকেও বড় কথা, ওটা কিন্তু যে বাড়িটাতে থাকে, শ্বশুর বাড়ি মানে কিন্তু মেয়েদের নিজেদেরই বাড়ি, বাবার বাড়িও যেমন নিজের, শ্বশুর বাড়িও মানে নিজের বাড়িও নিজের, তাই না? তো সেই বাড়িতেই তো তার কাছে মানুষ আসবে, সে তো বাইরে গিয়ে তো দেখা করতে যাচ্ছে না। সেই বাড়িতে লোকজন আসবে, লোকজন আসা আর হচ্ছে বিভিন্ন ধরনের লোকজন আসা, এবং সেটা আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমার ভাই জীবিত থাকা অবস্থায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছে। আমার মনে হয় যে আমরা এই বিষয়ে যেবার সাথে মুখোমুখি কথা বলবো। একটা বিষয় নোটিস করলাম যে আপনি বলছেন আমাদের জেবাও বলেছে আপনার সাথে আপনার ছোট বোনও আছে, তার নামেও জেবার হাজবেন্ড আপনারা ক্লেম করছেন যে আপনাদের দুজনের নামেই তার সকল প্রপার্টি লিখে দিয়ে গেছে।
বেটার আমি একটু আপনার বোনের সাথে কথা বলি। হ্যাঁ, চাইলে আপনি সেটা বলতে পারেন আমাদের কাছে, এবং আমাদের কাছে কিন্তু সমস্ত ধরনের ডকুমেন্টস কিন্তু একদম অ্যাভেলেবেল। কারণ হচ্ছে এখনকার যে প্রেক্ষাপট, মানে গভর্নমেন্ট যেভাবে মানুষের জমি জমা বা বিষয় সম্পত্তিকে যেভাবে ধরে রাখার জন্য বা নিজেদের ইয়াতে রাখার জন্য যেই সিস্টেম চালু করেছে, সেখানে কিন্তু আমরা চাইলেই আমরা অন্য কাউকে কোনো কিছু দখল বেদখল কিংবা কারো জিনিস আত্মসাৎ করতে পারি না। আর বেসিক্যালি আমরা আগে থেকেই ধন সম্পদের অধিকারী একজন মানুষ, সুতরাং আমরা এই সমস্ত বিষয় নিয়ে আইন আছে, আইন খুব কঠোরভাবে বাংলাদেশে সকলে মানে নিয়ম মেনেই চলে। তারপরও কোথাও কোথাও গিয়ে একটু আইনের ফাঁকফোকরও থাকে এবং মানুষ সেটা করেও থাকে। সেটা নিশ্চয়ই বিষয় যেটা সেটা হলো যে জেবা, আপনি এবং আপনার বোন, আপনাদের তিনজনের সাথে আমরা বসবো। তার আগে আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি আপনার বোনের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, আমার কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো জেবার ননদ বর্ণার সাথে। আমরা এখন স্টুডিওতে বর্ণাকে আসার জন্য অনুরোধ করছি। বর্ণা, তাই তো আপনার নাম? স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। বর্ণা, আপনাকে কেন এই অনুষ্ঠানে, এই স্টুডিওতে ডাকা হয়েছে নিশ্চয়ই আপনি সেটা জানেন। কেন জানবো না, অবশ্যই জানি, এবং আমার অনেক লজ্জাও হয়। এই জন্য লজ্জা হয়? অবশ্যই। কারণটা কি বর্ণা? আসলে আমি এমন একজন মেয়ে মানুষের সাথে সারাদিন থাকি যে যার মুখ দেখলে আমার সারাটা দিন খারাপ যায়, যে সারাদিন মিথ্যা কথা বলে, যে সারাদিন শুধুমাত্র সম্পদ নিয়ে চিন্তা করে, কিভাবে আমার ভাইয়ের সম্পদ নিজের নামে করে নেবে, শুধু এই চিন্তা করে। মানে আপনি জেবার কথা বলছেন? জি, আমার ভাইয়ের বউ জেবা, আমি তার কথাই বলছি। সে মিথ্যা কথা বলে, সে অনবরত সারাদিন মিথ্যা কথা বলে, এবং তার যে সাথে একটা বাচ্চা, সেই বাচ্চাটাও যে তার কিনা, আমার ভাইয়ের কিনা, আমরা সেটা জানি না। কিন্তু সে দাবি করছে যে এই সম্পদের মালিক সে, কিন্তু অথচ এই সম্পদের মালিক সে না, এগুলোর মালিক আমরা। আইনত স্ত্রীও তো স্বামীর সম্পত্তির অধিকার পায়। ঠিক আছে, কিন্তু সে সমস্ত সম্পদের মালিকানা কিভাবে দাবি করে? আমার ভাই মারা গিয়েছে, আমার ভাই যখন তার সাথে ছিল তখন তো আমার ভাইকে সে কোনোদিনও সুখ দেয়নি। আমার ভাই যখন অসুস্থ ছিল তখন তো আমার ভাইকে সে একটুও দেখাশোনা করেনি, এমনকি আমাদের পরিবারকে সে কখনোই আপন করে নিতে পারেনি। তাহলে কিভাবে সে দাবি করে আমাদের সম্পদের? বলেন। আপনাদেরকে আপন করে নিতে না পারলেও 10টি বছর আপনাদের পরিবারে কিন্তু আছে জেবা। আর স্বামী স্ত্রীর সুখ বা তারা সুখী কিনা এটা কিন্তু আপাত দৃষ্টিতে অনেক সময় বোঝা যায় না। নিশ্চয়ই আপনার ভাই বর্ণা, আপনার ভাই জেবার সাথে সুখী ছিলেন, না হলে 10টি বছর জেবা এক ছাদের নিচে আপনাদের সাথে থাকতেন না। আর আপনি যে ক্লেমটি করছেন যে আদৌ আয়েশা বর্ণা আপনার ভাইয়ের সন্তান কিনা, সেই বিষয়ে আপনাদের একটা সন্দেহ আছে, সেই সন্দেহ কখনো দূর করার চেষ্টা করেছেন কি? জি, আমরা অনেক চেষ্টা করেছি। আসলে কি, আমরা জানি না কেন সে এলাকার কিছু ছেলে পেলে তার কাছে আসে, ছেলেদের সাথে তার যোগাযোগ রয়েছে। কেন? আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে বাচ্চাটা যে আমাদের, যেটাকে বলা হচ্ছে যে আমার ভাইয়ের বাচ্চা, সে দাবি করছে, আসলে কি এটা আমার ভাইয়ের বাচ্চা? দেখেন তো ওর চেহারার সাথে আমার ভাইয়ের কোনো মিল আছে কিনা, জিজ্ঞেস করেন তাকে। দেখিনি আমি আপনার ভাইকে। ঠিক আছে, মানলাম যে আপনি আমার ভাই, মানে আমার ভাইকে দেখেননি, বাট মানুষ তো দেখে, মানুষ তো জিজ্ঞেস করে। আমি একটু আপনাকে থামাতে চাই, সেটা হলো আপনি বলছেন যে এলাকার ছেলেপুলে আপনাদের বাড়িতে আসে জেবার কাছে, আর আপনার ভাই, হ্যাঁ আপনার ভাই তিনি বলে গেলেন, মানে আপনার বড় ভাই তিনি বলে গেলেন যে জেবার কাছে আসে জেবার বন্ধু বান্ধব। আসলে কোনটা? আসলে কি, ওর বন্ধু বান্ধব কিভাবে হবে? ওকে তো গ্রাম থেকে বিয়ে করে আনছে আমার ভাই, ও তো একটা গ্রামের মেয়ে, গাইয়া খ্যাত, ওর এখানে বন্ধু বান্ধব কিভাবে আসবে? এলাকার ছেলেদের সাথে ওর কিসের জন্য যোগাযোগ? ছেলেদের সাথে ও উঠা বসা করে, কথা বলে, আবার ও বলতেছে কি আমার ভাই, ওর হাজব্যান্ড, তার সম্পদ ওকে দিতে হবে, এটার মালিকানা দাবি করছে। আসলে কি মনে হয় জানেন, ও আসলে আমাদের বাড়ি ঘর সম্পদ আমার ভাইয়ের যেগুলো রয়েছে এগুলো সব কিছু ওর নামে নিয়ে তারপরে যেসব ছেলেদের সাথে এখন উঠা বসা করছে তাদের কারোর সাথে ও কিছু একটা করবে, ওর নতুন করে ওর জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেটা সে করতে যাবে না যদি সে মিনিমাম বুদ্ধি রাখে জেবা, তাহলে কিন্তু জেবা চাইলে আইনেরও আশ্রয় নিতে পারে তার ন্যায্যটুকু বুঝে নেবার জন্য। করুক, করতে বলেন তাকে। তার যদি এতই ক্ষমতা থাকে, সে ভুয়া কাগজপত্র জমির এগুলা বানিয়েছে,
এগুলো আমরা জানি না, আমাদের প্রয়োজন নাই। আমাদের কাছে অরিজিনাল প্রপার্টির ডকুমেন্ট রয়েছে, সব কিছু আমাদের লিগ্যাল। কিন্তু ও যদি দাবি করে, ও দাবি করার সাথে সাথে কাগজপত্র বানিয়েছে, ভুয়া কাগজপত্র। এগুলো ও কোত্থেকে বানালো? আর ও যদি এতই ক্ষমতা থাকে, ও করুক না, ও যা খুশি করুক। আমার ভাই আছে, আমার ভাই সবকিছু দেখে নিবে। আইনের দ্বারস্থ হবার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। আইনের এক একটি মানে লয়ের যে পার্ট, সেগুলাই একজন মানুষের জন্য যথেষ্ট শক্তিশালী। মানলাম আমি আপনার কথা, কিন্তু সে কিভাবে দাবি করছে বলেন? সে সমস্ত প্রপার্টি দাবি করছে, সে বলছে এগুলো তার নামে। না, আমার ভাই আমার তার কাছে নামে কিন্তু দিয়ে জেবা গেছে। এটা বলেনি বর্ণা, আমার কাছে বলেছে তার ন্যায্য যতটুকু, তার এখন সে স্বামী ছাড়া একজন অবশ্যই অসহায় বোধ করারই কথা। সে একজন অসহায় নারী, ছোট্ট শিশুটি সহ। সুতরাং তার মাথার উপরের একটি ঠাঁই, তাদের দুজনের জীবনযাপনের জন্য সামান্য কিছু অর্থ, তার সন্তানের ভবিষ্যতের জন্য একটু ব্যাংক ব্যালেন্স, এটুকু তো একটা মেয়ে দাবি করতেই পারে বর্ণা। হ্যাঁ, মানলাম সে করতে পারে, কিন্তু এলাকার ছেলেদের সাথে কিসের সম্পর্ক তার বলেন? আমি একটা মেয়ে, আমি একটা নারী হয়ে তার কথা বলছি। তার একটা বাচ্চা রয়েছে ছোট, ছেলেপেলেদের সাথে তার কিসের সম্পর্ক? এত উঠা বসা কিসের জন্য তার? আবার সে সম্পদের দাবি করছে, সে বুঝাচ্ছে আপনাদেরকে সে খুব অসহায়। সে নারী হিসাবে বুঝাচ্ছে সে আসলে কি পরিমাণ অসহায়। সে যতটা আপনাদের বুঝাচ্ছে ততটা না। তার নামে কিছুই রেখে যায় না বোন, সে তো আসলেই অসহায়। আপনারা কি এখনো, আপনি সহ এক বাসাতেই থাকেন? জি, এক বাসাতেই থাকছি এখনো পর্যন্ত, কিন্তু মনে হয় না আমরা আর একসাথে থাকতে পারবো এক বাড়িতে। ওর যে অবস্থা, আমার তো মনে হচ্ছে ওর মানসিক প্রবলেম হয়ে গেছে। ওকে বলেন কি একটা মানসিক রোগের ডাক্তার দেখাতে, ও পাগল হয়ে গেছে মনে হয়। আসলে কি ওকে গ্রাম থেকে বিয়ে করে আনছে আমি বুঝতে পারি না। আমার ভাই কি দেখে ওর মতো একটা গাইয়া খ্যাত মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো? আপনার ভাই কি নিজে পছন্দ করে বিয়ে করেছে? জি, নিজে পছন্দ করে ওকে বিয়ে করে নিয়ে আসছিল। তারপরে হঠাৎ করে আমার ভাই খুব অসুস্থ হয়ে যায়, মারা যায়। আমার ভাই যখন অসুস্থ ছিল সে কিন্তু দেখেনি আমার ভাইকে। এখন যতটা সে বুঝাচ্ছে অসহায়, ততটা সে তখন দেখায়নি। আমার ভাইয়ের কাছেই যায়নি, সে পাশেও ছিল না। এমনকি আমাদের পরিবারের কাউকে সে আপন করে নিতে পারেনি কখনো। কেন আমরা তাকে দেখবো এখন বলেন? তারপরে সে খুব ক্ষমতা দেখাচ্ছে, সে খুব বুঝাচ্ছে সে খুব অসহায় এবং সে চাইলেই সবকিছু পেতে পারে, এরকম বুঝাচ্ছে। তাহলে আমরা কেন তাকে দেখবো? আর এক বাড়িতে কিভাবে থাকবো বলেন? ওর কাছে বিভিন্ন ছেলেপেলেরা আসে এলাকার, কি চায় ওসব ছেলেরা তার কাছে? কিসের জন্য? আপনারা কি ওই ছেলেদেরকে প্রশ্ন করেছিলেন? না, আমরা দেখি ওর সাথে, এই যে বললাম যে একসাথে যেহেতু মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, ঘরে ভাইয়ের মানে বড় ভাইয়ের বিধবা স্ত্রী, তরুণী স্ত্রী সে, তো তার কাছে এলাকার ছেলেপুলে তোমরা কেন আসছো, এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে আপনারাও করতে পারতেন, সন্দেহ না পুষে রেখে। না, সন্দেহ না, আসলে ও এরকম ওর অভ্যাস দেখলাম। ওকে বললে এটা শোনে না। ও এর আগেও আপনারা দেখেছেন? হ্যাঁ, ওকে যখন বলি যে তুমি এগুলা কেন করছো, এদের সাথে কিসের কথা, ও তখন চুপ করে থাকে। ও আমাদের সাথে কোনো কিছু শেয়ার করে না। এতেই মনে হয় যে ও আমাদেরকে আসলে আপন মনে করে না। তারপরে হচ্ছে ও সম্পদের দাবি করছে, সমস্ত সম্পদ আমাদের সাথে, ও একসাথে থাকবে না, ওর জন্য সম্পদ দিতে হবে ওকে। আমার ভাই ওকে দিয়ে যায়নি কিছু, ও বলতেছে ওকে সবকিছু দিয়ে গেছে, সবকিছু ওর। আসলে ছোট লোক কখনো পরিবর্তন হয় না, ছোট লোক সবসময় ছোট লোকই থাকে। ও আসলে গ্রাম থেকে আসছে তো, ওর ভিতরে লোভটা একটু বেশি। আর মেন্টালিটি এত খ্যাত, যেটা বলার মতো না। আপনাকে কি বলবো, মানে আমাদের ভাবতেই লজ্জা হয় এইরকম একটা মেয়ে আমাদের ভাইয়ের বউ, যেটা আমাদের সাথে যায় না। আসলে ও কোনোদিন ওর উন্নতি হবে না। বর্ণা, গ্রাম থেকে মানুষ আসলেই তার লোভ হয় না। গ্রামেও অনেক অবস্থাশালী বিত্তবান মানুষরা আছেন, এবং তারা আবার অন্যভাবে যদি দেখি, গ্রামে অনেক প্রভাবশালী মানুষও থাকে। বিষয় সেটা না, উনি সম্পত্তি দাবি করেছে, যেটা আপনাদের কাছে লিগালি মনে হচ্ছে আপনাদের সম্পত্তি, সেখান থেকে আসলে এত কথা চলে এসেছে। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারাও সেটা বুঝতে পারছেন। এখন যদি আমরা জেবা, আপনি এবং আপনার ভাই আরমান সাহেব তিনজন মুখোমুখি বসি, আপনি রাজি তো? জি, অবশ্যই, কেন নয়? কারণ তিনজন মুখোমুখি বসলে বোঝা যাবে যে আপনারা তিনজন আপনারা কি বলছেন আর ও কি চাইছে। আপনারা নিজেরাই বসুন, নিজেরাই কথা বলুন, দেখুন কি অবস্থাটা দাঁড়ায়। হ্যাঁ, ডাকুন তাকে। প্রিয় দর্শক, আমরা এখন বর্ণা, আরমান এবং আমাদের জেবা, যিনি কিনা আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছেন, তাদের সাথে, তিনজনের সাথে কথা বলছি। দর্শক, জেবা তার পরিজনের সামনে, পরিবারের সামনে কি কথা বলে, কি হয় তাদের সকলের কথোপকথন, আমরা এখন সেটাই শুনবো। জি।
কেউ একজন তো মুখ খুলুন। আসলে মুখ খোলার কি আছে, আমি একটা জিনিস বুঝি না আপা, আপনাকে আমি শুরুতেই বলেছি, মানে মানে ওর মতো একজন মানুষের সাথে এখন কথা বলতেও আমাদের আসলে মানে মানে অপমান বোধ হচ্ছে, বুঝছেন? মানে কি বলবো আসলে, ও যা করেছে। সেবা, আপনার ভাসুর এবং আপনার ননদ দুইজনই দাবি করছে যে আপনার সাথে, আপনার ভাসুর বলছে আপনার সাথে নানা রকম পুরুষ দেখা করতে আসে, আপনার বন্ধু বা যাই হোক, আর আপনার ননদ বলছে যে পাড়া মহল্লার বিভিন্ন ধরনের ছেলে, উশৃঙ্খল ছেলে, তারা নাকি আপনার সাথে দেখা করতে আসে। না, এটা একদম মিথ্যা বানোয়াট। যারাই আসে তারা সব ওনাদের রিলেটিভ, ওনাদের বড় ভাইয়ের ছেলে কিংবা ওনাদের চাস্তো যারা তো বোনের ছেলে। এই আসলে বাড়িতে মেহমান আসলে তো অবশ্যই দেখা করতে আসে, তাই না? মেহমানগুলো কি শুধু মানে ওর সাথে ওর কাছে দেখা করতে আসে? আমাদের যদি মেহমান হয়ে থাকে, মানে আমাদের আত্মীয় স্বজন হয়, আমার ভাইয়ের ছেলে মেয়েরা যদি হয় মানে ওর কথা মতো, তাহলে কি মানে শুধু ওর ঘরে ঢুকবে নাকি আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে কথা বলে যাবে? আমরা কি কেউ না? মানে আমরা কি মানে এতটাই মানে বোকার স্বর্গে বসবাস করছি যে আসলে একটা মানুষ বলে যাবে যে আমাদের আত্মীয় স্বজন আসছে, আমাদের সাথে দেখা না করে চলে যাবে? এটাকে আমাদেরকে মানতে হবে? আপনার কি তাই মনে হয়? মানে আমরা কি এতটাই বোকা না? আমরা এতটাই মানে অসামাজিক মানুষ? আমরা তো এতটা অসামাজিক না। আমাদের নিজস্ব লোকজন আসলে আমরা আদর করবো, আপ্যায়ন করবো, আমরা তো সেটাকে মানে কখনোই মানে অন্যভাবে দেখি না। কিন্তু যখনই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কথা বলে, যে আমাদের আত্মীয় পরিচয় দিয়ে কেউ মানে গেট দিয়ে ঢুকে তার বাসায় তার সাথে কথা বলে মানে দেখা করে যায়, তখনই আমাদের কাছে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়েছে যে আসলে, এবং আপনাকে আমি শুরুতেই বলেছি যে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে আমার ভাই কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, এবং আস্তে আস্তে যখন সে অসুস্থ হয়ে পড়েছে এবং চাইলে কিন্তু সে ভালো চিকিৎসা করাতে পারতো এবং আমাদেরকে সে বিষয়টা অবহিত করতে পারতো। সে দিন দিন কিন্তু মানে অবহেলা এবং অনেক ইয়ে করে তাবিজ কবজের কথা যেটা আমি আপনাকে বলেছিলাম, এটা করে করে কিন্তু সে আমার ভাইটাকে, আদরের ভাইটাকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু সে একই বাড়ির ছাদের নিচে তো আপনারা বসবাস করেন, আপনারা কেন আপনাদের ভাইকে নিয়ে যাননি হসপিটালে বা ডাক্তারের কাছে? আসলে হয়েছে কি, আপনাকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমরা আসলে যতই বলি, বিবাহিত জীবনে কিন্তু স্ত্রীর ভূমিকাটা একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনি যদি মানে আপনার ক্ষেত্রে হলে আপনি কি করতেন? আপনার হাজব্যান্ড যদি অসুস্থ হয়ে থাকে, আপনার দেবর ভাসুরা যদি আপনাকে বেশি বেশি বলে প্রেশার ক্রিয়েট করতো, তাহলে আপনি কি করতেন? তখন কিন্তু আপনি সেই বিষয়টাকে অন্যভাবে দেখতেন যে না, আসলে আমি কি আমার হাজব্যান্ডের ভালো চাচ্ছি না? সমস্ত কিছু তো আমি করছি। তারা যদি এতই আপন হইতো, ভাইয়ের জন্য যদি এতই দরদ থাকতো, আদর থাকতো, তাহলে তো তারা অবশ্যই কাছে থাকতো, তারা দূরে থাকতো না। তারা তো টাকা পয়সার সম্পদ সমস্ত কিছু তারা আত্মসাৎ করার প্ল্যানিং। তারা তো ভাইয়ের কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু চিকিৎসার জন্য এত যদি সে তার হাজবেন্ডের জন্য কিছু করে থাকে, তাহলে তার হাজবেন্ড তাকে কেন, তার সন্তানকে কেন কোনো কিছু লিখে দিয়ে যায় নাই? সমস্ত কিছু কেন আমাকে আর আমার বোনের নামে লিখে দিতে মানে? আর আমরা কেন আমার ভাইয়ের জিনিস আত্মসাৎ করতে যাব? আমরা তো আপন ভাই বোন, আমরা কেন আত্মসাৎ করতে যাব? আর তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমাদের নামে কেন কিছু দিয়ে যায় না আমার ভাই মারা যাওয়ার আগে? এখন কেন তুমি দাবি করছো? আর সারাদিন এত কিসের কাজ তোমার? ছেলে পেলেদের সাথে, এলাকার পাড়ার ছেলেদের সাথে কি করো তুমি এত সারাদিন? আমার হাজবেন্ড যদি আগে জানতো সে মারা যাবে, তাহলে তো আগে থেকে সে আমাদের নামে অবশ্যই দিয়ে যাইতো। সে তো জানতো না, আল্লাহ তার হায়াত নিয়ে গেছে। এখন আপনারা যে এগুলা করবেন, আগে যদি জানতো তো অবশ্যই দিয়ে যেত, আমার বাচ্চার নামে দিত, আমার নামে দিত। কিন্তু তারা তো এটা মনে করেন নাই। সে জানে তো, হ্যাঁ জানে তো যে আমার যা কিছু আছে সব তো আমার সন্তানের, আমার ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, ওয়াইফ আছে, সবাই তো সমান অধিকার ইয়ে করবে। তাই সে তো জানতো না। তার মানে কি আমরা জানতাম যে সে মারা যাবে? তার মানে আমরা ফুসলিয়ে তাকে আমাদের দিকে সম্পত্তি, তার মানে সে কি বলতে চায় যে আমরা ফুসলিয়ে তার সম্পত্তি আমাদের নামে লিখিয়েছি? আমরা কেন জালিয়াতি করছি? তাহলে এরকম যদি জানো, তুমি মামলা করো আমাদের নামে, মামলা যাও। তোমার এত ক্ষমতা থাকলে মামলা করো, সবকিছু আমার ভাই দেখে আমি মামলায় যাব না বিদায় তো আমি একটা সংশোধন চাচ্ছি। যদি মামলায় যাইতে হয় সেটা দেখা যাক, অবশ্যই আমি যাব। আমার সন্তান নিয়ে এখন আমি এমন সিচুয়েশন আছে, অবশ্যই মামলায় যেতে হবে। হ্যাঁ, তোমার আগে আমি চাচ্ছি যে ফ্যামিলিগতভাবে যদি আমার একটা সমাধান হয়, যদি কোন একটা কিছুর আমি ইয়ে পাই, তাহলে তো মামলায় যাব না, আইনে যাব না। একটা জিনিস কিন্তু পরিষ্কার আপা, যেমন আমি স্ট্রিক্টলি বলতে পারি যে আমি এর আগেও আপনাকে বলেছি যে এর কাগজপত্র সম্পূর্ণ কিন্তু আমাদের হাতে আছে এবং সেটা পরিষ্কার যে এটার মধ্যে কোনো ধরনের কোনো অবৈধ কোনো কিছু নাই। এবং সে যখন এখানে আপনাদের কাছে কমপ্লেন করছে বা বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছে যে আমরা এটা জোর করে তাকে দখল করার চেষ্টা করছি বা তার সম্পত্তি মুখ দখল করছি, তার মানে তার ভিতরে কিন্তু এই ঝামেলাটা আছে। সে জানে যে এরকম 2 নম্বরে কিছু করা যায়। সুতরাং
সে নিজে 2 নম্বর হওয়ার কারণে সে কিন্তু আমাদের সবার নামে এই বিষয়টা মানে মানে মার্কেটিং করে যাচ্ছে যে আমরা তাকে ঠকাচ্ছি। বিষয়টা ভাই, কিন্তু কথা মোটেই এরকম হচ্ছে না। আসলে একটা মা তার সন্তানের জন্য, একজন স্ত্রী তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অধিকার চাচ্ছে। বারবার একজন নারীকে আপনারা যদি এরকম চরিত্র নিয়ে বা দুশ্চরিত্র ইনডিরেক্টলি বা ডিরেক্টলি এভাবে বলতে থাকেন, আসলে বিষয়টা অন্যদিকে ঘুরে যায়। কারণ আপনারা দুইজনের একজনও কোনো প্রমাণ দেখাতে পারেননি যে জেবার আসলে চরিত্র। আমার হাজবেন্ড মারা যাওয়াটাই এখন আমার জন্য সবচেয়ে বড় সমস্যা। আমার চরিত্র নিয়ে এখন তারা কথা বলে। আমার হাজবেন্ড মারা না গেলে তো তারা এইসব কথা বলতে পারতো না। আমার বাচ্চা নিয়ে এখন আমার অসহায়তার মতো থাকতে হতো না। আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ভাই জীবিত অবস্থায় কিন্তু আমাদের নামে তার স্থাবর লিখে দিয়ে গেছে। বিষয়টা জীবিত অবস্থায়? জীবিত অবস্থায়। কিন্তু তার স্ত্রী সেটা জানে না। সেটা তো এই ব্যর্থতা তো আমাদের না, এই ব্যর্থতা তার নিজের। আর তার কাছে এখন সে এমন কি কাগজ কাজ আসলো? করেছে? সে আমার যে আমার বলছে প্রশ্ন তার হচ্ছে যে কাছে কাগজ আছে। তার নামে কেন করে দেওয়া হয়নি, করে নেই কেন? মানে তার হাজবেন্ড তাকে কেন ট্রাস্ট করে নেই, কেন তার প্রতি রিলাই করতে পারে নাই, কেন সে জীবিত অবস্থায় তার সন্তান তার স্ত্রীকে সে কিছু দিয়ে যায় না কেন? এই ঝামেলাটা তো তার মনে ছিল। সে জানতো যে তার স্ত্রী অবৈধ অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক হয়ে যেতে পারে বা হয়েছে নিশ্চয়ই, যে কারণে সে মানে রিস্কটা নেয়, সে আমাদেরকে রেখে দিয়ে আমাদের নামে সেটা করে কোনো দিয়ে স্বামী যখন বুঝতে পারে যে তার ফ্যামিলি ঠকাবে, তার ওয়াইফ বাচ্চা, তাহলে তো সে আগে থেকেই তো সবকিছু করে যাইতো। বারবার যদি ঠকানোর কথা বলে আমি আপনাকে বলবো, আপনি ওকে বলে দেন মামলা যদি করার থাকে সে মামলা করুক, মামলা করে আমরা যখন আমরা যদি পারি সেটা আমরা। বাচ্চাটা তো আপনাদের রক্ত, সমস্ত কিছু থেকে, তাহলে ও বঞ্চিত কেন হচ্ছে? আমরা ওকে বঞ্চিত করতে বলি নাই। তুমি তোমার বাচ্চা রেখে যাও, আমার ছোট ভাইয়ের বাচ্চা আমাদেরকে দিয়ে যাও, আমরা ভরণ পোষণ দিব, লেখাপড়া করাবো, বিয়ে শাদী দিয়ে চাকরি বাকরি যা করা লাগে সেটা আমরা করে দেব। আর আমি এত বছর আপনাদের সংসারের জন্য এত কিছু করলাম, এগুলো কি সমস্ত কিছু শুধু বিফলে গেছে? আমার এই কষ্ট, শ্রম, সবকিছু সেই দায় তোমার হাজবেন্ডের, সেই দায় আমরা কিভাবে নিব? আমার কাছে এর কোনো সমস্যা নেই। এই বাড়ি গাড়ি সম্পদ করে দিয়ে গেছে কার জন্য? আমার জন্য কি একটা প্লটও সেটা হবে করে না? দিয়ে গেছে। এখন আমরা তোমাকে এগুলো দিয়ে দেই আর তুমি আরেকজনের হাত ধরে অন্য জায়গায় গিয়ে সংসার করো। এই ধরনের এত কষ্টের টাকা পয়সা তো আমরা এইভাবে মানে অন্য জায়গায় নষ্ট করতে দিতে পারি না। আপনারা তিনজন প্রাপ্তবয়স্ক, আপনারা তিনজন মিলে যা শুরু করেছেন, মাঝখান থেকে এই শিশুটির কথা কিন্তু আপনারা কেউ ভাবছেন না। ওর সামনে ওর মাকে আপনারা দুশ্চরিত্র বলছেন, ওর সামনে ওর মায়ের ঘরে পুরুষের যাওয়া নিয়ে কথা বলছেন, এবং ওর মা কিন্তু চুপচাপ আছে, অসহায়ের মতো সহ্য করছে। আমার ধারণা সন্তানটির জন্য। আমার মনে হয় একটু ভাবা উচিত। যতই সন্দেহ থাকুক বর্ণা, আরমান ভাই, যতই মনের মধ্যে যতই রাগ থাকুক, ক্ষোভ থাকুক, বা ভাইয়ের সম্পত্তি আপনি নষ্ট হতে দিতে চান না, সেটাও মানলাম, শিশুটি কি দোষ করেছে? একটু কিন্তু ভাবা উচিত আপনাদের। শিশুটির বিষয়ে আমি আপনাকে বলেছি, মা ছাড়া হওয়া আসলেই উচিত নয়। আপনি যদি আজ আপনার মা ছাড়া বড় হয়ে উঠতেন, আপনার কেমন লাগতো? একটু নিজেকে ওই জায়গাটাতে, ওর অবস্থানটাতে নিজেকে বসে একটু দেখুন না, ভাবুন না। ও আসলে যতটা দেখাচ্ছে অসহায়, ততটা আপনার অসহায় সামনেই তারা এরকম করে, পিছনে আমার সাথে কি রকম করছে তাহলে বুঝেন একবার। আমাকে নানান ভাবে অনেক মানসিক অত্যাচার করছে, ফ্যামিলি সবাই, কেউ বাদ নাই। ওরা এখন লোভ, শুধু সমস্ত অত্যাচার অবিচার সহ্য করতে করতে এখন এই পর্যায়ে এসে দাঁড়াইছি আমি। যাও কোর্টে যাও, মামলা করো। তোমার তো অনেক ধরনের লোকজন আছে, তোমার জানাশোনা অনেক লোকজন আছে, তাদেরকে নিয়ে অভিযোগ করেছো, যেহেতু তুমি মামলা করো, যাও। মানে বাচ্চার দায়িত্ব আমরা আমাদের ভাইয়ের মেয়ে আমরা নিব, কিন্তু তোমার এই ঝামেলা আমরা এই মুহূর্তে আপা দেখেন, তারা সমস্ত প্রপার্টি নিয়ে কাগজপত্র জালিয়াতি করে রেখে এখন কথায় কথা শুধু আমাকে মামলার কথা বলে। আমি মামলা করতাম, মামলায় যেতাম। আপনি বাবার বাড়িতে কেন থাকেন? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? হ্যাঁ, আমার বাবার বাড়িতে আমি থাকবো না? এখানে আমারও তো প্রপার্টি রয়েছে, আমার অংশ আছে এখানে। জি, একটা মেয়ে হয়ে আপনার অংশটা যদি আপনি বুঝেন, তাহলে স্ত্রী হিসেবে ওর অংশটি কেন বুঝিয়ে দিতে চাচ্ছেন না? স্ত্রী হিসেবে ওর হাজবেন্ড ওকে দেয়নি, কিংবা ওর বাবার বাড়ি থেকেও কিছু দিব কিভাবে? তারা তো জালিয়াতি করে নিয়ে নিছে সবকিছু। সে দিব কিভাবে? সে যদি জানতো যে মরে যাওয়ার পর তার বাচ্চা, তার সন্তান অসহায়ের মতো তাদের ফ্যামিলির কাছে অত্যাচার মানসিক ভাবে এরকম থাকবে, তাহলে তো সে আগে থেকেই লিখে দিয়ে যাইতো। ও যে তো জানতো না যে তার বোন সে মরার পর এরকম করবে। আগে তো ভালোই ব্যবহার করছে,
আগে যদি বুঝতে পারতো তাহলে তো দিয়ে যাইতো। আমার ভাই আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতো, তুমি সেটা করো নাই। তুমি নিয়মিত আমার ভাইয়ের সাথে ঝামেলা করতা এবং বাইরের আশেপাশের লোক আজেবাজে লোকজন তোমার বাসায় আসতো, এটা নিয়ে অনেক রেগুলার তোমাদের মধ্যে ঝামেলা হতো। যে কারণে তোমাকে কোনো ট্রাস্ট করতে পারে না, তোমাকে ট্রাস্ট করতে পারে না, যে কারণে বাধ্য হয়েছে আমাদেরকে স্থাবর লিখে দিয়ে যেতে। সুতরাং তুমি এই বিষয়ে ভালোবাসা দেখাতে পারো না। তুমি বারবার একটা কথা বলছো, জালিয়াতি করছো। জালিয়াতি করার সুযোগ থাকলে তুমি মামলা করে যাও, এবং সেটা তুমি ভালো জানো। এবং এখনকার যে অবস্থা সেখানে জালিয়াতি করার কোনো সুযোগই নেই। তুমি যা মামলা করে কি আমার নামে এখানে কেন আসছো? আর সে যে অভিযোগ আমাদের বিরুদ্ধে তুলছে, আপনি বলেন তার হাজবেন্ড কেন তাকে দেয়নি সম্পদ? ও কিন্তু মানে নিয়মিত, বুঝছেন, আমি যেটা আগেও বলেছি আপনাকে, যে তার বাসায় মানে আমাদের কথা বলে যে আমাদের আত্মীয় স্বজন আসছে, কিন্তু আসলে আমাদের আত্মীয় স্বজন না, তারা বাইরের ছেলে পেলে বা ও নিজস্ব লোকজন বন্ধু বান্ধব সবকিছু মিলে একটা বিশাল একটা কাহিনী করে রাখে কিন্তু বাসাটার মধ্যে। তাকে অসংখ্যবার ভালো হয়েছে তুমি এই অভ্যাস ত্যাগ করো, সেই কিন্তু দিন দিন সেই তার এই মাত্রা, খারাপের মাত্রা কিন্তু মানে বাড়াইতেই আছে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো কিছু তাকে বলতে পারতেছি না। তাকে থামানোর অনেক চেষ্টা করা হয়েছে, সে কিন্তু এই ধরনের ঝামেলা করে যাচ্ছে, বুঝছেন। তার চরিত্র নিয়ে আসলে কি বলবো এখানে বলা। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন যে সে আজকে অনুষ্ঠান এখানে নিয়ে আসলে দেখেন, আপনি বাসুরের মতো থাকেন, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। ফালতু কথা অনেক বলছেন, অনেক সহ্য করছি। তুই কি করবি ফালতু কথা? মানে আমি কি খারাপ কিছু বলছি? এই তুই তুকারি করবেন না ভাই, তুই তুকারি করবেন না। কতবার বেয়াদব চিন্তা করছেন মানে ভাই মরার সাথে সাথেই মানে আজকে এই প্রোগ্রামে কিন্তু শেষ। এই প্রোগ্রামের পর আর তোর সাথে কোনো কথা নেই। তোর বাচ্চা আছে না, তোর বাচ্চা নিয়ে তুই কোথায় যাবি সেটা জানি না। আজকে যেন বাসায় নষ্ট করছিস, আজকে যেন আমার বাসায় যেন না ঢুকবো। আজকে আমাদের বাড়ির আশেপাশে যেন আজকের পর থেকে তোকে আমার বাচ্চার বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে না, সমস্ত সম্পদ আমার বাচ্চার বুঝাই দিবেন। যাই দিতাম, কিসের ক্ষমতা দেখায় ও? আজ যাই আজকে দিতাম, চিন্তা করেছিলাম একটু আগে বললাম যে বাসায় যায় কথা বলবো, কিন্তু তুই যা বেয়াদবি শুরু করেছিস। এরকম করতেছ না, বাসায় আরো বেশি করে। আমার ফাজিল কথা কর, বেয়াদব, চরম বেয়াদব। আপনি চিন্তা করতে পারবেন না। তার মায়ের সাথে আমার বাচ্চাটা মানে না, বাচ্চার সামনে আমাকে উচ্ছৃঙ্খল ভাষা গালাগালি করে। ও তো বাচ্চা নিয়ে আসতো, নিয়ে আসা উচিত ছিল না। ও তো বাচ্চাটা নিয়ে আসতো কেন আজকে সেখানে? আইনা না দেখায় সবাইকে। বাচ্চার একটা মানে একটা মুয়া ঝুলে এসে অনেক কিছু করার চেষ্টা করছে। বাচ্চা আজকে নিয়ে আসতে করে এই জায়গায়, এবং এই জায়গায় আশা করে সে কথা বলে। কেন বাসায় লোকজন ছিল না? তুমি বাসা করো, বাড়ি করো, তুমি বাসা রাখবে না? বাসা রেখে আসো না, রেখে আসবো বাচ্চা। কেন বাসা রেখে? তোমার বাসা তুমি রেখে আসবে? এই বাচ্চার বাবার সমস্ত সম্পদ প্রপার্টি নিয়ে নিছে, লেখা জালি তো সে বাচ্চাটা থাকবে। একদম মার দিব। তোর কোন বাবা আছে নিয়ে আসিস যা। এই মারামারি গালাগালি এগুলাই তো পারেন, আর কি পারছেন? জানেন আপনি মানে ওর বাসায় যে সমস্ত লোকজন আসে, মানে পারলে এরা তো সবাই মিলে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে এরকম কিছু করার। আজকের পর থেকে এই বাসা একদম বন্ধ করে দিলাম। বাসুর নামে কলঙ্ক, একদম নোংরা মানুষ। আজ জীবনে কোনোদিন তোর খারাপ কিছু বলি না, আজকে তুই বাধ্য করছিস আমার একটা কথা বলার জন্য। ফাউল মেয়ে আশ্চর্য, একটা মেয়েকে এইভাবে বলছেন কেন আপনি? আর এই যে একজন আছে না কুটনি, এই কুটনি আরো বড় শয়তান, জ্বালিয়ে আমার কলিজা বাজা করছে। সমস্ত কিছু নিচে তো নিচে, এখন এখানে আইসো এরকম করতেছে। আমি যদি যা দেখি, যদি বলি মানুষের কাছে না, এই ভাই এগুলো নিয়ে নাক চুল কাটা দর মতো কথা না বলি না। বল তুই কি দেখো? এই আমার সম্পর্কে কে কি বলে আমাকে বলতো? যদি প্রমাণ করতে না পারিস তোর একদম খবর আছে বলে দিলাম আজকে। ফাউল কোথাকার বাজে ছেলে মেয়ে। আমার চরিত্র নিয়ে কথা বলতে লজ্জা করে না? আমি তো ভাইয়ের বউ। তোর চরিত্র খারাপই। ও আমি পরের মেয়ের লেগে আমার চরিত্র খারাপ, আর নিজের বোনের লেগে চরিত্র ভালো। সম্পদ চাই, এই সব বলে আমাদের কি আবার সম্পদ চাই? দেখেন তোর এলাকা পোলাপান নিয়ে আস, তুই যা কিছু করতে পারবি পারলে করিস, তোর 1 টাকা সম্পত্তি দেওয়া হবে না। 1 টাকা সম্পত্তি দেবে, তুই বাচ্চা নিয়ে আজকে এই বাসায় ঢুকবি না একদম। তুই অন্য কোথাও কই যাবি না যাবি সেটা আমি জানি না। আমাদের বাড়িতে যেন না দেখি, আজকের পরে দেখি তুই কাদের পাওয়ার দেখাস। আপনারা প্লিজ একটু থামবেন। কি করে এলাকার ছেলেরা? আমার কোনো পোলাপান নাই, আমার যা বলতেছে আমার এগুলো সব মিথ্যা অভিযোগ। তোর কেন আছে জজ মিনিস্টার বন্ধু বান্ধব উকিল মিনিস্টার সব নিয়ে তুই বাসায় আসিস, দেখিস তোর আমাদের পাড়ার মেয়ে ওর চেয়ে অনেক ভালো। ছি ছি, ও যেভাবে কথা বলে একটা পাড়ার মেয়ে ওর চেয়ে অনেক ভালো, জানেন না? ও যা করে সারাদিন। বর্ণা আপনার ভাই আছে, ভাইয়ের বউ, আমাদের বলতে লজ্জা হচ্ছে, আপনি জানেন না? হ্যাঁ তাহলে এভাবে কথা বলে একটা অনুষ্ঠানে এসে দেখেন আমার ভাইকে নিয়ে কি বলছে। আমি তো বলি নাই, আমার চরিত্র নিয়ে কথা বলতেছে। আমার হাজবেন্ড মারা গেছে, অথচ আমাকে নিয়ে বাজে নোংরা ইয়া করতেছে। আমি তুই নিজে দায়ী, তুই আমার ভাইটাকে আদরের ভাইটাকে নষ্ট করছিস। আমি সমস্ত আদরের ভাইটাকে তুই মারছস, ফাজিল মেয়ে কোথাকার। আমার ভাইটা এত তাড়াতাড়ি মরতো না, এর জন্য মারা গেছে। কোথাকার আমরা এই জন্য সম্পদ দিব না। কোন ঝামেলা তাবিজ কবজ যেগুলো করছে এগুলো করার সময় এখন নাকি? ফাইজলামি করতে ইচ্ছা করেছে আমার ভাইটাকে মারছে। ফালতু কথা বলার জায়গা পান না।
ইচ্ছা করে মারা, সে এখন নোংরা মনের মানুষ। নড়াঙ্গি করে ঘুরে মেন্টালিটি বেড়ায়। কত ছোট, গ্রাম তাবিজ থেকে তোমার আসছে তো। এগুলাতে বিশ্বাস। খেয়াত কোথাকার। মনে করছে আমার কোনো আমার টাকা পয়সা আছে, আমার মরে গেলে মানুষ আরেকজনকে বিয়ে আমার করবো। ছোট ফাউল কোথাকার। একটু নমনীয় হন দেখছেন আপা, শিশুটির দেখছেন? জন্য। শিশুটির জন্য আপা আমি তাদের ব্যবহার অনেকবার দেখছেন? অনেক ভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু ও যে বেয়াদব, এখানে অনুষ্ঠানে আপনি দেখেন আপনার সামনে কি ধরনের কথাবার্তা আপনারাও বলেছে। অনেক কিছু বলেছেন ভাই, তারা এখানে তো দুইজন, আর তো আপনাদেরও আছেই। ভুল আছে, সমস্ত আপনারাও মানুষ অনেক কিছু আমার বলেছেন। হ্যাঁ, ভুল। মেয়েটি এতক্ষণ ভুল আছে, তার শুনেছে। মধ্যে একটা ফালতু মেয়ের কথা শুনে আমি আজকে অনুষ্ঠানে আসা আমাদের দুই ভাই বোনের আসা হ্যাঁ, এখন আমি বিশাল ভুল ফালতু, হয়েছে। আমি আমাদের মান খারাপ, সম্মান আমি ইজ্জত যা ভালো কিছু না। ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে। আপনাদের সকলেরই মান সম্মান সকল কিছু অক্ষুণ্ণ থাকবে। প্লিজ পারিবারিকভাবে বসে আপনারা সবকিছুর সমাধান করে নেবেন, এটাই আমাদের অনুরোধ। সবকিছু সুন্দর হোক না। আমার একটাই অভিযোগ, তারা যতটুকু নিচ্ছে আমার বাচ্চার ততটুকু সেই সম্পদের ইয়ে করে দেব, স্বীকৃতি দেব। এটা আপনাদের পুরোপুরি পারিবারিক ব্যাপার, কিন্তু এতটুকু অনুরোধ করব, আরমান সাহেব আপনি নিজেই বলেছেন আপনার প্রপার্টির অভাব নেই, আপনার অর্থের অভাব নেই, আপনার গাড়ি আছে, মানে যাতায়াতের অভাব নেই, জীবন যাপনেরই আপনার কোনো রকম সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপন ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, ছোট বোন, সে তো আপনাদের থেকে বয়সে ছোট, তার কথা বাদই দিলাম, আপনি তো বিবেচকের মতো ওদের জন্য একটি ব্যবস্থা করতে পারেন। আশা করি আপনি অবিবেচকের মতো কাজ করবেন না। হ্যাঁ, সে হয়তো ভুল করেছে, এই অনুষ্ঠানে এসেছে, কিন্তু সে তো চাইলে আইনের দ্বারস্থ হতে পারতো। কিন্তু সে আমাকে একদম সরাসরি বলেছে যে তিনি কোনো প্রকার আইনের আশ্রয় নিতে চান না, কারণ এটা তাদের পারিবারিক ব্যাপার। তার হাজবেন্ডেরও সুনাম এখানে জড়িত আছে। সে যদি এতটুকু বুঝতে পারে, আশা করবো আপনারাও সেটা বোঝেন। তাদের অনেক অত্যাচার সহ্য করছি, কিছু আচ্ছা, আমি বললেই তো কথা বলছি, প্লিজ। তর্কে তর্ক বাড়বে, কথায় অনেক লম্বা হবে, অনেক কথা আসবে, তার কিছুটা হয়তো ভালো লাগবে, কিছুটা ভালো লাগবে না, কিন্তু একটা শিশু তার মায়ের কাছ থেকে আলাদা হবে, এটা প্লিজ চাইবেন না। তো এমনও তো হতে পারে এই সম্পদের জন্য যে এমন করছে, যেসব ছেলেদের সাথে তার উঠা বসা, এই সম্পদ নিয়ে বাচ্চাটাকে আমাদের কাছে ফেলে সম্পদ নিয়ে চলে যাবে তাদের সাথে। আমার কারোর মনে সাথে। হয় আপনারা কোনো কেস বা মামলাতে যাওয়ার দরকার নেই, একজন ভালো লয়ারের সাথে কথা বলেন, তিনি সকল কিছু সমাধান করে দিতে পারবে যদি আপনারা চান। আমি তো এখানে সিদ্ধান্ত দেবার কেউ নই। আমি কি ভুল বললাম আরমান সাহেব? না, ঠিক আছে, তাহলে আমরা পারিবারিকভাবে আরেকবার একটু বসি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। তবে তাকে তার স্বভাব, তার চলাফেরা এগুলা আসলে সহ্য করার মতো না, তার স্বভাব চরিত্র ভালো না। সেটা আপনার মাধ্যমেই তাকে বলা, বা আপনি যদি চান তাকে পার্সোনালি বলে দিতে পারেন। তারা তাদের সমস্ত সম্পদ বুঝে পাইছে, এখন আমি যতটুকু পাও না আমার বাচ্চা কি করবে তারা এটা করুক। সুপ্রিয় দর্শক, এটা পুরোপুরি একটি পারিবারিক সমস্যাজনিত একটি ঘটনা। আমার বিশ্বাস তারা পারিবারিকভাবে এটা ঠিক মিটিয়ে নিতে পারবে। এই শিশু সন্তানটি অবশ্যই তার মায়ের কাছে থাকবে এবং বাবার কষ্টার্জিত অর্থে সে তার ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে। স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠান যতই অপ্রিয় হোক না কেন, এমনই অনেক সত্য আপনাদের সামনে প্রকাশ পায়, আর তাই চোখ রাখবেন ডাঙ্গুলির পর্দায়।